অনেক দিন পর আজকে কিন্তু আবার আমি সেই পুরনো একটা নিয়মে রুটিনের মধ্যে ফিরে এসেছি। তোমরা দেখেই বুঝতে পারছো, সকালবেলায় উঠে বেশ ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল জানো। আর মনটাও ভালো ছিল না, তাই জন্য আমি গরম জল নিয়ে নিয়েছি। আগে আমি যেটা করতাম, আমি একটু উষ্ণ গরম জলের মধ্যে একটু লেবুর রস ফেলে দিয়ে সেই উষ্ণ গরম জলটা সকালবেলায় খালি পেটে খেয়ে নিতাম 1 গ্লাস। তো মাঝখানে তো এই অভ্যাসটা একদম ছেড়ে দিয়েছিলাম, একদমই খাওয়া হচ্ছিল না গরম জলটা। তো আজকে কিন্তু আমি আবার শুরু করেছি। দেখো, 1 গ্লাস গরম জল নিয়ে আমি কিন্তু এখন খেতে শুরু করেছি। তার আগে সকালবেলার সমস্ত বাসি কাজ কর্ম সব কিছুই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর কি বলো তো, আমি আজকে তোমাদের সাথে এমনই একটা গল্প শেয়ার করব যেটা এর আগে আমি কখনো করিনি। তো আমার শ্বশুরবাড়িতে কে কে আছে, তো আমি কাদের সাথে থাকি, তাছাড়াও বাইরে কারা কারা আছে, সেই সমস্ত ঘটনা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। জানো তো, আমার হাজবেন্ডরা হচ্ছে আমার হাজবেন্ড নিজে একাই, তো ওর 7টা দিদি। তো আমার হাজবেন্ডরা 1 ভাই 7 বোন। তবে জানো তো, বড় যে দিদিটা, সেই দিদিটা না মারা গিয়েছে। তো তার একটা ছেলে রয়েছে, আর ছেলে সেখানে নিজের বাড়িতেই থাকে। তবে কি বলো তো, আগেকার দিনে যে অল্প বয়সে না মেয়েদের বিয়ে দেওয়া হতো। তো আর ছেলের খুব চাহিদা ছিল যে আমার একটা পুত্র সন্তান হলে সে নাকি সত্যি খুব ভালো ভাগ্যবতী। তো সেই পুত্র সন্তানের জন্য একটা একটা করে আমার শাশুড়ি মা 7টা মেয়ের পর আমার হাজবেন্ড হয়। তো তার জন্যই এতগুলো দিদি। তো প্রথমটা তো মারা গিয়েছে, তারপরে যে মেজো এবং সেজো, তো 2 বোন, তাদের জানো তো একই জায়গায় একই ঘরে বিয়ে হয়েছে 2 ভাইয়ের সাথে। 2 বোন 2 জা, বুঝতেই পারছো ব্যাপারটা কিন্তু ঠিক আলাদা আর একটুখানি মজারও, তাই না? তো যখন 2000-এর বন্যা হয়, তখন আমাদের শ্বশুরবাড়ি আগে যেখানে ছিল, তো সেইখানে প্রচুর বান এসেছিল। আর সমস্ত বাড়ি ঘর সব কিন্তু বানে একদম নষ্ট হয়ে গিয়েছিল। তো বিশেষ কিছু কারণে সেখানে কিন্তু আর থাকা হয়নি। তখন আমাদের যে মেজো জামাইবাবু, তিনি কিন্তু আমাদেরকে এইখানে নিয়ে আসেন। আর এখানে পাশেই দিদির বাড়ির পাশেই কিন্তু একটা জায়গা কিনে তারপরে কিন্তু আমার শ্বশুরমশাই এইখানে বাড়ি বানান। তো আমরাও রীতিমতো চলে আসি। তখন কিন্তু আমার বিয়ে হয়নি, তখন তো আমি খুবই ছোট। তো 2000 সালে তো আমার জন্ম, তখন কি আমি জানতাম যে এখানে আমার বিয়ে হবে বা কিছু? যাই হোক, এগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছেই শোনা। আর তারপর কিছুদিন এখানে বেশ ভালো করেই ওরা থাকতে লাগলো। তখনই হঠাৎ করেই আমার মেজো জামাইবাবু কিন্তু মারা যান। তো দিদির তো আসলে একটা হ্যান্ডিক্যাপ ছেলে আছে, তো কথা টথা কিছুই বলতে পারে না। তাই জন্য তাকে আর পাশের বাড়িতে একা একটা হ্যান্ডিক্যাপ ছেলে নিয়ে কিভাবে থাকবে, তো তাকে কিন্তু আমার শ্বশুরমশাই আমাদের বাড়িতেই নিয়ে আসেন। তো পাশের বাড়িটা রয়েই গেছে, পাশের বাড়িতে যে আরেকটা দিদি থাকে, তো তিনি ওখানে থাকতো। তাই জন্য আমাদের বাড়িতে আমি, আমার হাজবেন্ড এবং আমার ছেলে, তাছাড়া শ্বশুর শাশুড়ি আর ওই যে মেজো দিদি এবং তার একটা ছেলে, তো এতগুলো মেম্বারই আমরা থাকি। আর আমাদের পাশের বাড়িতে আমার আর একটা ননদ এবং তার হাজবেন্ড থাকেন। তাদের আবার একটা মেয়ে, তো তাদের মেয়ের কিন্তু বিয়ে হয়ে গিয়েছে। মাঝে মধ্যে তারা বছরে একবার করে আসে, তখন কিন্তু খুব হই হট্টগোল হয়। তাছাড়াও তারপরে যে দিদিগুলো আছে, তাদের সকলেরই একটা করে মেয়ে আছে। আর মাঝখানে আর একটা ননদ আছে, যার কেবল একটা মেয়ে এবং একটা ছেলে। তো এরকম দেখো আমাদের ফ্যামিলি। কিন্তু আমাদের সব থেকে বড় একটা উৎসব হয় ভাইফোঁটায়। বুঝতেই পারছো, 7টা দিদি সবাই মিলে বাড়িতে এসে হই হট্টগোল, তাদের ছেলে নাতি পুতি সব বিরাট একটা ভোজের মতো আয়োজন হয়। তোমরা অবশ্য কেউ দেখোনি, তবে কি বলো তো, সামনেই তো দুর্গাপুজোর পরেই কালী পুজো, ভাইফোঁটা। তো আমি আশা করছি তোমাদের আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে সবটা শেয়ার করব। তোমরা দেখলে তবেই বুঝতে পারবে আমাদের বাড়িটা কত বড় ফ্যামিলি এবং আমাদের বাড়িতে কত আনন্দ হই হুল্লোড় করে আমাদের দিনগুলো কাটে। তাছাড়া কি বলো তো, একা একা থাকাও কিন্তু ভালো না, তাই না? একা একা থাকতেও ভালো লাগে না।
কিন্তু এই যে হই হট্টগোল তার মধ্যে কখনো কি মনোমালিন্য হয় না? হ্যাঁ, আমাদেরও কিন্তু মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়। তবে কি বলো তো, সংসারে থাকতে গেলে প্রত্যেকটা সংসারেই কিন্তু ঠোকাঠুকি লেগেই থাকে। একটা বাসন আর একটা বাসনের ওপর রাখলে কিন্তু ঠোকাঠুকি যেমন লাগে, সংসারও হচ্ছে ঠিক সেই রকম। তো পাশাপাশি থাকলে তো ঠোকাঠুকি লেগেই থাকবে বলে সেই ঠোকাঠুকিটাকে আমি ধরে রেখে আমার সম্পর্কগুলো নষ্ট করা বা বাড়ি থেকে চলে যাওয়া, আলাদা খাওয়া, এগুলো কিন্তু একদমই ভালো না। দেখো, 5 জনের সঙ্গে মিলেমিশে থাকার মতো যে আনন্দ, সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। তাই জন্য আমি কিন্তু মানে যত ঝগড়াঝাটি হোক না কেন, সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আর মানিয়ে নিয়ে আমি কিন্তু এখানেই থাকতে ভীষণ পছন্দ করি। জানো তো, আমার আবার খোলামেলা পরিবেশ বেশি ভালো লাগে। আমি ওই যে দমবন্ধকর অনেকে থাকে না ফ্ল্যাটে বা শহরাঞ্চলে, আমি কিন্তু একদম থাকতে পারি না। আমি গাছপালা, সবুজ, মাটি এসব জিনিস বেশি পছন্দ করি। তাই আমার গ্রামে থাকতে বেশি ভালো লাগে। তো এখান থেকে যদি কোনো দিন আমার হাজব্যান্ড যদি চাকরি বাকরি কিচ্ছু পায়, যদি কোথাও যেতেও হয়, আমি কিন্তু এখান থেকে কোথাও যাব না। কারণ আমার এই জায়গাটাই আমি প্রথম বউ হয়ে এসেছি, আর এটাই হচ্ছে আমার শিকড়। শিকড় বলতে মনে পড়লো, দেখো এই গাছগুলো না আমি রিসেন্টলি কালকে লাগিয়েছি। বালির মধ্যে আমি এগুলো কাটিংয়ে চারা করতে দিয়েছিলাম, আর এই প্রথমবারই আমি সাকসেস হয়েছি। মানে এত সুন্দর শিকড় বেরিয়েছে, তাই জন্য এগুলো এখন 4 ইঞ্চি টবে বসিয়ে দিয়েছি। তো দেখা যাক এখন গাছগুলো বড় হয় কি না। একটু মানে 10 পাতার হলে গাছগুলোকে পিঞ্চিং করব, তারপরে সেটাকে 8 ইঞ্চির টবে কিন্তু আমি বসাবো। এখন বলা যায় না, গাছগুলো যদি বেঁচে থাকে তবেই। আর যদি গাছগুলো বেঁচে না থাকলো, তাহলে নতুন করে আমাকে চারা কিনে আবার লাগাতে হবে। দেখা যাক কি হয়। এদিকে আজকে রান্না করেছিলাম, দেখো ডিম ভাজা। ডিমগুলোকে সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, একটু আলু সিদ্ধ মাখা, তার সাথে আরও অনেকগুলো পদ রান্না করেছি। চলো একে একে এখন তোমাদের সেই পদগুলো আমি শেয়ার করে দিই। এদিকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে শুশুনির শাক ভাজা। শাক ভাজা খেতে ছেলে তো ভীষণ ভালোবাসে, তার সাথে করেছিলাম মাছের ঝোল। আর ডিমগুলো যেহেতু ভেজে নিয়েছিলাম, তাই ওগুলো মাছের ঝোলের সাথেই দিয়ে দিয়েছিলাম। আর আজকে করেছিলাম কচু দিয়ে, মাছের মাথা দিয়ে, আমড়া দিয়ে টক। আসলে টক খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আমি তো গ্রামের বউ আর গ্রামের মেয়ে, তো গ্রামের টকটা একটু বেশি চলে, বিশেষ করে আমড়া, টমেটো, তেঁতুল দিয়ে। তো আমার তো টক খেতে ভীষণ ভালো লাগে, তাই জন্য মাঝে মধ্যেই আমি টকটা বানিয়ে ফেলি। আর এদিকে তারপর প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল, আর এই অনেক দিন পর ছাদের মধ্যে ছাতা নিয়ে এসেছি জানো ক্যামেরা করতে, তোমাদের শুধু দেখাবো বলে যে গ্রামে বৃষ্টি পড়লে কেমন আলাদা একটা ফিলিংস হয়। তো সেই সিচুয়েশানটাই তোমাদের সাথে শেয়ার করব বলে অনেক দিন পর ছাতা নিয়ে গিয়েছিলাম ছাদের মধ্যে। তারপরে তো ভিজে আমি একদম একাকার, তো নাইটিটা আবার চেঞ্জ করে নিয়েছি। এদিকে আজকে টিউশনিটাও যেতে পারিনি, প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল, আর যেতে একদম ইচ্ছা করছিল না। কারণ বর্ষার সময় একটুখানি মনে হয় যে কাঁথা মুড়ি দিয়ে একটু শুয়ে থাকি। কিন্তু কি বলতো, এখন তো আমরা বড় হয়ে গিয়েছি, সংসার হয়েছে, ছেলেপুলে হয়েছে, এখন কিন্তু আমাদের এটা করলে একদমই মানবে না। তাই জন্য আর সেটা করিনি, তবে সংসারের কাজগুলো টুকিটাকি বর্ষার দিনে করছিলাম। এদিকে আমার এই ঘরটা এত অন্ধকার, কি বলবো, বাইরে প্রচুর মেঘ করেছে। তো এদিকে দুটো লাইটও জ্বালিয়েছি, তবুও দেখো ক্যামেরাতে একদম অন্ধকার এসেছে, মনে হচ্ছে বোধহয় রাত লেগে গিয়েছে। তো আর একটু পরেই সন্ধে লেগে যাবে, তবে কি বলো তো, এখনও কিন্তু মানে সন্ধে লাগেনি, মেঘের জন্য মনে হচ্ছে এইরকম। অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোই কিন্তু এখন ভাঁজ করছি। আসলে একটা মেয়ের শ্বশুরবাড়ি শুধু একটা বাড়ি নয়, বিয়ের পর এই বাড়িটার সঙ্গেই তার জীবন, সংসার, স্বপ্ন সব কিছু জড়িয়ে যায়। তাই যতই অভিমান হোক, যতই কষ্ট হোক, সব কিছু ছেড়ে চলে যাওয়া সব সময় এতটা সহজ হয় না। আমারও অনেক সময় খুব মন খারাপ হয়, মনে হয় আমাকে কেউ বুঝলো না, আমার কষ্টটা কেউ দেখলো না। কিছু কিছু কথা মনে থেকে যায়। বাইরে থেকে হয়তো আমাকে স্বাভাবিক দেখায়, সংসারের কাজ করতে দেখায়, হাসতে দেখায়, কিন্তু মনের মধ্যে যে কত কথা জমে থাকে সেটা তো আর সবাই দেখতে পায় না। তবুও আমি থেকে যাই, কারণ এই সংসারটা আমারও। এখানে আমার ভালোবাসা আছে, আমার দায়িত্ব আছে, আমার আপন মানুষ আছে। আর সব সম্পর্কই তো সব দিন একরকম যায় না, কখনো ভালো দিন আসে, কখনো খারাপ দিন আসে। তাই খারাপ সময়ের জন্য পুরো সম্পর্কটাকে শেষ করে দিতে মন চায় না। আর একটা কথা,
কি বলতো, সংসারে শান্তি শুধু অন্য কেউ এনে দেবে তার জন্য অপেক্ষা করলে হয় না, নিজের মনকেও অনেক সময় শক্ত করতে হয়। সব কথা মনে নিয়ে বসে থাকলে নিজেরই কষ্ট হয়। তাই সব সময় চেষ্টা করো যতটা পারো নিজের কাজ করার, নিজের ছোট্ট পৃথিবীটাকে সুন্দর করে রাখার, আর নিজের মতো করে ভালো থাকার। হয়তো আমার জীবনটা একদম নিখুঁত নয়, হয়তো আমার সংসারেও অনেক অশান্তি আছে, কিন্তু এই অসম্পূর্ণ সংসারটা আমার বাস্তব, আর এই বাস্তবের মধ্যেই আমি ছোট সুখ খুঁজে নিই। তোমাদের মধ্যে যদি কেউ এমন থাকে যে অনেক কষ্ট পাওয়ার পরেও নিজের সংসারটা ধরে রাখার চেষ্টা করছো, তাহলে একটা কথা বলবো, তোমার কষ্টটাও সত্যি, তোমার অনুভূতিগুলোরও মূল্য আছে। সবসময় শক্ত থাকার দরকার নেই, মন খারাপ হলে কাঁদবে, একটু সময় নিজের জন্য রাখবে, তারপর আবার নিজের মতো করে উঠে দাঁড়াবে। কারণ জীবন সবসময় আমাদের মনের মতো হয় না, কিন্তু সেই জীবনটার মধ্যেও একটু করে ভালো থাকার চেষ্টা করাটাই হয়তো সবথেকে বড় জয়। আজকে এতটা ব্যক্তিগত কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ তোমাদের আমি নিজের মানুষ মনে করি। জানি না তোমাদের কেমন লাগবে বা তোমাদের ভালো লেগেছে কিনা, তবে যদি কারো নিজের জীবনের সঙ্গে একটু হলেও মিলে যায় তাহলে কমেন্টে আমাকে জানিও। সবাই ভালো থেকো আর নিজের যত্ন নিও। আজকে তাহলে আসি, টাটা।